আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে বুধবার 28 সেপ্টেম্বর 2024। আজকের সংবাদপত্রে প্রকাশিত পত্রিকাগুলি নিয়ে কথা বলবো। প্রথমে আমার হাতে যে পত্রিকাটি রয়েছে এটা হচ্ছে সমকাল, এবং সমকালের আজকে যে লিড নিউজটি করা হয়েছে সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এটি বলেছেন গতকাল নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির জনসমাবেশে তারেক রহমান। এবং সেখানে উল্লেখযোগ্য যে বিষয়গুলি নিয়ে আলোচনা বক্তব্য রেখেছেন তারেক রহমান, সেটা হচ্ছে সংস্কারের পথ ধরে নির্বাচনী রোডম্যাপ এবং সংসদীয় সরকার ছাড়া আসলে কোনো সংস্কারই কোনো রাষ্ট্রে স্থায়ী হয় না, সেই বিষয়টি উনি তুলে ধরেছেন। এবং ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো কিন্তু সক্রিয় রয়েছে প্রশাসনে অথবা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে, এই বিষয়টি উনি তুলে ধরেছেন। এবং 15 বছর দেশে ছিল মাফিয়া শাসন। মূলত হেডলাইনে এই বিষয়গুলি নিয়ে আপনার তুলে ধরা হয়েছে। আর গুরুত্বপূর্ণ যে নিউজটি আছে আজকে সমকালে সেটা হচ্ছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সেনাবাহিনী। অর্থাৎ সরকার সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিল, 2 মাসের জন্য দায়িত্ব পালন জেলা ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে, এবং মেট্রোপলিটন এলাকার নির্দেশনা প্রযোজ্য না। অর্থাৎ মেট্রোপলিটন এলাকার সেনাবাহিনী নিজের সিদ্ধান্তে তারা বিভিন্ন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই নিউজে বলা হয়েছে যে সরকার সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে। সেনাবাহিনীকে সেনাবাহিনীর কমিশন প্রাপ্ত কর্মকর্তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে, অর্থাৎ সেনাবাহিনীর অফিসার যারা তারা এই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। এতে বলা হয় আগামী 2 মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে, তবে মেট্রোপলিটন এলাকায় এ দায়িত্ব প্রযোজ্য হবে না। তো এটি আসলে হচ্ছে যে আপনার সেনাবাহিনী মূলত 19শে জুলাই মূলত সেনাবাহিনী সারা বাংলাদেশে আপনার 19শে জুলাই থেকে দায়িত্ব পালন করে। তো তারপর থেকে সেনাবাহিনী কিন্তু মাঠেই আছে, অর্থাৎ প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করছে। কিন্তু এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার কারণ হলো যাতে বাংলাদেশে যে নিরাপত্তা সেটা মানে অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা এটি যাতে খুব দ্রুত নিয়ন্ত্রণে আসে, যেহেতু পুলিশ প্রশাসন এখনো বিভিন্ন ক্ষেত্রে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে না। বিজিবি মূলত দায়িত্ব পালন করছে হলো সীমান্ত এলাকায়। সো বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সহ অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে চলমান আন্দোলন চলছে, এবং গতকালকে একজন শ্রমিকও নিহত হয়েছে। আহ 3টি গ্রুপের আক্রমণ পাল্টা আক্রমণের মুখে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছে। তো সার্বিক এই পরিস্থিতিগুলি নিয়ন্ত্রণের জন্য মূলত সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। আমরা আশা করব খুব দ্রুতই দেশের অভ্যন্তরীণ যে আইন শৃঙ্খলা এটি সেনাবাহিনীর দায়িত্বে নিয়ন্ত্রণে আসবে। আরেকটি নিউজ সেটা হচ্ছে এই সরকারকে সময় দিচ্ছে বিশ্ব সম্প্রদায়, অর্থাৎ সারা বিশ্বই চাচ্ছে যে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার যাতে আপনার দেশকে রিফর্ম করে একটি শান্তি শৃঙ্খলা একটি গতিশীল দেশে পরিণত করতে পারে, এবং সংস্কারের জন্য যেই নিয়ম কানুনগুলি আছে অথবা যে পদক্ষেপগুলি আছে সেই পদক্ষেপগুলি নিয়ে একটি আপনার নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, যে আকাঙ্ক্ষা, যে স্বপ্ন, সেটি যাতে এই সরকারের হাত দিয়ে পূরণ হয়, এবং এই সরকার যাতে সবকিছুতে যাতে নতুন নিয়ম কানুন সহ সংবিধান সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে একটি কার্যকর গতিশীল দেশে পরিণত করতে পারে, সেটাই কিন্তু আপনার বিশ্ব সম্প্রদায়ের চাওয়া ডক্টর ইউনূসের কাছে। তো রাজনীতির বদলে সামনে এসেছে সংস্কার এবং অর্থনীতি, অর্থাৎ রাজনীতি সংস্কারের পূর্বেই দেশে অর্থনৈতিক সংস্কার এটা খুবই দরকার, এবং সেটি সেই পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। ব্রেন্ট নেইম্যান এবং অঞ্জলি কৌর, এটা হলো আমেরিকা থেকে যে প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, তাদের একটি আপনার ইন্টারভিউ ছাপা হয়েছে আজকে সমকালে। সেখানে রাষ্ট্র সংস্কারের সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। তাদের এই ধরনের বিবৃতি আমরা আগেও দেখেছি, যখন আপনার ডক্টর ইউনূসের সাথে আপনার আমেরিকার যে আপনার ঢাকা মার্কিন অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থনীতি ও উন্নয়ন বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্র্যান্ড নেইম্যান এবং দেশটির উন্নয়ন বিষয়ক সংস্থা ইউএসএআইডির এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর, তারা মূলত সমকালকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তারা বলেছে যে রাষ্ট্র সংস্কারের সব ধরনের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ সেটা হলো প্রধান উপদেষ্টার সঙ্গে কান্ট্রি ডিরেক্টরের বৈঠক, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের বৈঠক। বাড়তি $200 কোটি ঋণ দিবে বিশ্বব্যাংক। অর্থাৎ আমরা দেখছি আসলে ডক্টর ইউনূসের প্রতি সারা বিশ্বই কিন্তু এক ধরনের ইতিবাচক সাড়া দিচ্ছে। এই বিশ্বব্যাংকের এই যে $200 কোটি ঋণ, এটিও কিন্তু আমরা, এটাই তার প্রমাণ।
বিশ্ব ব্যাংকগুলোকে বিদেশি ব্যাংকগুলোকে আশ্বস্ত করলেন গভর্নর, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বকেয়া $800 মিলিয়ন পরিশোধ। এটা একটি খুব পজিটিভ দিক, অর্থাৎ এই সরকার যে অর্থনীতিকে সচল করছে এবং যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার যে বকেয়া ঋণ সেটা যে পরিশোধ করছে তারই একটি প্রমাণ, সেটা গভর্নরের বক্তব্যে আমরা দেখছি। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ, সেটা হচ্ছে জমি ফ্ল্যাটেও বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। একটি নিউজ, সবুজ সংকেত পেলে সিদ্ধান্ত জানাবে এনবিআর, এই সুবিধা না থাকলে টাকা পাচার হওয়ার সংখ্যা উদ্যোক্তাদের, সেজন্য এনবিআর পদক্ষেপ নিচ্ছে। এনডিটিভিকে জয়শঙ্কর বলছেন ঢাকার সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে চান দিল্লি। এটা হলো জয়শঙ্করের বক্তব্য। বাংলাদেশ রাজনৈতিক পরিবর্তন অভ্যন্তরীণ বিষয়। তো এখানে আসলে জয়শঙ্কর আপনার পররাষ্ট্রমন্ত্রী ইন্ডিয়ার, উনি বলেছেন যে বাংলাদেশের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে এই সরকারের সাথে তারা আরো গভীর সম্পর্ক তৈরি করতে চায়। এটি আসলে বলা যায় যে একটি কূটনৈতিক বার্তা। তো এই বার্তা পেলে বাংলাদেশকে খুশি হওয়া যাবে না, কারণ আহ আহ, ভারতের পক্ষ থেকে কিন্তু মানে ষড়যন্ত্র কিন্তু চলবেই, কারণ আসলে জুলাইয়ের গণ অভ্যুত্থানে মূলত শেখ হাসিনা যেরকম পালিয়ে গেছে, ভারত বাংলাদেশের সাথে কাছে হেরেছে। সো ভারতের এই হার ভারত সহজে মেনে নেবে না। সো তারা যদিও উপর দিয়ে বলছে যে আপনার তারা সম্পর্ক এগিয়ে নিতে চায়, কিন্তু ভারতের গোয়েন্দা সংস্থা র এর মাধ্যমে তারা কিন্তু বাংলাদেশে অস্থিতিশীল করার পায় তারা করবে, এবং তারা আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করার জন্য বিভিন্ন চক্রান্ত আপনার ন্যায় নীতি তারা অনুসরণ করবে। তো মানে বাংলাদেশের জনগণ সহ সরকারকে এই বিষয়ে অবশ্যই সজাগ থাকতে হবে। আমরা সমকালের যদি আরো ভিতরে গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখি, সেটা হচ্ছে আশুলিয়া সংঘর্ষ, একজন পোশাক শ্রমিক নিহত, আহত 20। হাসিনা রেহানা জয়ের সঙ্গে এবার আসামি অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচী, বিভিন্ন স্থানে হত্যা ও হত্যা চেষ্টা আরো 5 মামলা, ট্রাইব্যুনালের নতুন 3 অভিযোগ, শাহরিয়ার কবির, মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত রিমান্ডে, আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী তাদেরকে কারাগারে নেওয়া হয়েছে। জাতিসংঘের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার, এটা পররাষ্ট্র উপদেষ্টা বললেন। বিক্ষোভের সময় মানবাধিকার লঙ্ঘনের তথ্য চায় তদন্ত দল, নিরপেক্ষতার জন্য প্রচার এড়াতে চান তারা। জাতীয় শহীদ স্মৃতি ফাউন্ডেশন, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধান উপদেষ্টা, সেটা হলো জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে। সেরকম একটা নিউজ আমরা দেখছি। সচিবের ব্যক্তিগত কর্মকর্তার দাপটে দিশেহারা সবাই, এটি হলো একটি নিউজ। এবং আপনার যানজটে স্থবির রাজধানী, যদিও আপনার যানজট নিরসনে বিশেষজ্ঞ কমিটি প্রধান উপদেষ্টাকে 10টি অ্যাডভাইস করেছেন, সেটি নিয়ে দেখা যাক পরবর্তীতে কি কাজ হয়। তারপরে আমরা আপনার আরো যে নিউজগুলি দেখছি সেটা ভিতরের পাতাগুলিতে। 7 নম্বর পাতা একটি নিউজ আছে, সেখানে দেখা যাচ্ছে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা দেন বাবুর্চি। এটা হলো নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার একটি নিউজ। হরিপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে চলছে কবিরাজি চিকিৎসা, যে ভদ্রলোক চিকিৎসা দিচ্ছেন উনি পেশা বাবুর্চি, নাম রাকিবউদ্দিন। টাকা দিলেই মিলছে সরকারের ওষুধ, 2 পাতা গ্যাস্ট্রিকের ওষুধ 100 টাকা। গুরুত্বপূর্ণ, আশা করি আপনার স্থানীয় যে আপনার সিভিল সার্জন তারা এই পদক্ষেপটি নিবে, এই বিষয়টি তদন্তের জন্য পদক্ষেপ নিবে। তারপরে আমরা আরো যে নিউজগুলি দেখছি ভিতরের পাতায়, সেটা হলো আমরা ভিতরের যে পাতাগুলিতে নিউজগুলি দেখছি, সেখানে পোশাক খাতের পরিস্থিতি নিয়ে বিকেএমই এর মত বিনিময়, মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে সমন্বয়ের তাগিদ। যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারের পর যুবদল নেতার মৃত্যু, এটা হলো ময়মনসিংহের একটি নিউজ। এটি কিন্তু খুব দুঃখজনক। ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার মহানগর যুবদলের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, বয়স 40, মারা গেছেন গত সোমবার দুপুরে 12টার দিকে নগরীর গোলপুর পার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের মারধরে সাইদুল মারা গেছেন, তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি পুলিশ। আসলে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কোনো মানে এই ধরনের মানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে বিচার বহির্ভূত কোনো হত্যাই কাম্য নয়। এই ধরনের হত্যা আসলে আমরা দেখেছি হলো ফ্যাসিবাদ সরকারের সময়, শেখ হাসিনার সরকারের আমলে। তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এই ধরনের বিচার বহির্ভূত হত্যা হয়, এটি অবশ্যই মানবাধিকারের লঙ্ঘন।
আমরা এই ধরনের হত্যার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো, আইন শৃঙ্খলা বাহিনী সহ যৌথ বাহিনীর প্রতি আহ্বান জানাবো, কোনো হত্যাই যাতে, বিচার বহির্ভূত কোনো হত্যা যাতে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে সংঘটিত না হয়। সবাইকে বিচারের মুখোমুখি করতে হবে, কিন্তু তাদের আপনার হেফাজতে কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়, সেটি আমরা আহ্বান করব। আহ, আপনার সাবেক এমপি দিলীপ ও স্ত্রীর 8 কোটি টাকার অবৈধ সম্পদ একটি নিউজ আসছে, এবং বিএনপির সমাবেশে নিউজ, সেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই ধরনের একটি নিউজ আসছে। আহ তারপরে আমরা এরপরে দেখবো হলো প্রথম আলো। প্রথম আলোতে আমরা যদি ভিতরের পেজে দেখি, মূল পত্রিকাতে যাই, প্রথম পত্রিকায় যেহেতু একটি অ্যাড রয়েছে, পণ্য রপ্তানির আড়ালে ভ্যাকসিনকোর অর্থ পাচার। এই বিষয়ে আমরা এর পূর্বেও কথা বলেছি যে ভ্যাকসিনকো আসলে কিভাবে অর্থ পাচার করে। সেই তথ্য হলো, পোশাক রপ্তানির আড়ালে ভ্যাকসিনকো 957 কোটি টাকা পাচার করেছে বলে সিএজি তদন্তে উঠে এসেছে। শুধু পোশাক রপ্তানি নয়, ভ্যাকসিনকো কিন্তু ঔষধ রপ্তানির আড়ালেও কিন্তু আপনার অর্থ পাচার করেছে। এই ধরনের নিউজ কিন্তু ইতিপূর্বে বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে। তো আশা করি যে এই যে বেক্সিমকো গ্রুপ, সোহেল এফ রহমান, সালমান এফ রহমান এবং তাদের যে আপনার কর্মী বাহিনী রয়েছে, এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক, অর্থাৎ এই অর্থ পাচার আহ, যাতে মানে তদন্ত হয় সঠিকভাবে এবং এর যাতে বিচারের মুখোমুখি করা যায়। কারণ বিগত 3 দশক ধরে কিন্তু বেক্সিমকো, সালমান এফ রহমান বাংলাদেশ থেকে অর্থ পাচারে সরাসরি জড়িত ছিলেন, এবং বাংলাদেশের অর্থনীতিকে মূলত পঙ্গু করে দেওয়ার জন্য একমাত্র এই বেক্সিমকো গ্রুপই দেয়। আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকারের যথাযথ পদক্ষেপ এবং বিচার ব্যবস্থা করবে। দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেকেই, সাবেক মন্ত্রী ও নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন সময় অনেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছেন, আরো অনেকে সুযোগ খুঁজছেন। এখানে এই নিউজটি বিস্তারিত এসছে, এখানে ওবায়দুল কাদের, হাসান মাহমুদ, মহিবুল হাসান, জাহাঙ্গীর কবির নারক, তাদের আপনার বিষয়ে নিউজটি এসছে। এবং সংশ্লিষ্ট একাধিক সূত্র জানা গেছে, গত সপ্তাহে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বস্ত্র পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম সীমান্তে পাড়ি দিয়েছেন। এদের আগে 5 আগস্টের পর দেশ ত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্র হাসান মাহমুদ, তারপর স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, তারপরে সহ আরো অনেকেই। এই নিউজটি এসছে। তারপরে আপনার রাজশাহীতে আসিফ মাহমুদ বলেছেন, এখনই রাজনৈতিক দল গঠনের কোনো অভিপ্রায় নেই। উনি হলো আপনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা, যিনি বর্তমানে উপদেষ্টা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ ইনস্টিটিউট উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ এই কথা বলেন। সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে আলোচনা নিয়ে একটি নিউজ এসছে শেষের, এটা হলো বিনোদনের পাতায়, সেরকম একটি নিউজ এসছে। তারপরে আমরা যদি প্রথম আলোর ভিতরের নিউজগুলিতে চোখ দেই, সেখানে আমরা যে নিউজগুলি দেখতে পাবো সেটা হচ্ছে, যানজট নিরসনে প্রধান উপদেষ্টাকে 6 প্রস্তাব। তো এটি নিয়ে আমরা আসলে পরবর্তীতে কথা বলবো। নতুন নাগরিক প্ল্যাটফর্ম গঠিত হয়েছে, ভয়েস ফর রিফর্ম, অর্থাৎ যে বিষয়গুলি এখন গুরুত্ব দিয়ে সরকারকে রিফর্ম করতে হবে সেই বিষয়গুলি নিয়ে ভয়েস ফর রিফর্ম এর সংগঠনটি কাজ করবে। এরা আসলে সরকারকে বিভিন্ন ধরনের অ্যাডভাইস করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মার্কিন কূটনৈতিক বললেন, সবার স্বার্থে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের সমর্থন গুরুত্বপূর্ণ। তারপরে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের কাজ, যেটা হলো মানবাধিকার লঙ্ঘন, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের নিয়েই কিন্তু একটি নিউজ এটি। তারপরে রাজনীতি সংস্কার হলে উৎপাদন সম্পর্কের ন্যায় কেন, সেরকম একটি নিউজ এসছে এখানে। তারপরে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির রিমান্ডে, আশুলিয়ার সংঘর্ষে একজন পোশাক শ্রমিক নিহত। গণসংহতি আন্দোলন পেল ইসির নিবন্ধন পেল গণসংহতি আন্দোলন, এটা একটি ভালো নিউজ। আরেকটি নতুন দলের আবির্ভাব আমরা দেখলাম। আরেকটি নিউজ প্রথম আলো সম্পাদক হিসেবে হলো, মাজার খানকায় হামলা, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। এবং এইরকম একটি নিউজ এসছে তাদের সম্পাদকীয়তে। এবং বন্যায় 14,269 কোটি টাকার ক্ষয়ক্ষতি সম্পর্কিত একটি নিউজ, এটা হলো দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
হিসাবে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 9,42,821, মারা গেছেন 74 জন। তারপরে ত্বকী হত্যা মামলা নিউজটি এসেছে আজমেরী ওসমানের আরেক সহযোগী গ্রেপ্তার, ত্বকী হত্যা মামলা। এটা হলো নারায়ণগঞ্জের নিউজ। শেখ হাসিনার বিরুদ্ধে আরো 4টি হত্যা মামলা। তো এই ছিল আজকের আপনার দৈনিক পত্রিকা, বিশেষ করে প্রথম আলো এবং আপনার সমকালের নিউজ। আমরা প্রতিদিনই চেষ্টা করি যে এই দুটি পত্রিকা নিয়ে আলোচনা করার জন্য। তবে এই দুটি পত্রিকার আরো গুরুত্বপূর্ণ নিউজগুলি আমরা ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। আরেকটি নিউজ বলি, সেটা হলো ডেঙ্গুতে আরো 5 জনের মৃত্যু, কারণ ডেঙ্গু এখনো কিন্তু ভয়াবহ হয়ে উঠছে আসলে, এবং ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণকেও কিন্তু সচেতনতা অবলম্বন করতে হবে। 187 পুলিশ এখনো কর্মস্থলে অনুপস্থিত, যেটা হলো পুলিশ সদর দপ্তরের একটি নিউজ। এবং আপনার 909 বন্দী এখনো ধরা পড়েনি, কারাগার থেকে পলায়ন যারা পালিয়ে গেছেন তাদের সম্পর্কিত একটি নিউজ, গতকালকে এই বিষয়টি এসছে। তো আজকে যারা আপনারা সচেতন নাগরিক হিসেবে যারা নিয়মিত পত্রপত্রিকায় খোঁজ খবর রাখেন অথবা দেশের অভ্যন্তরীণ বিষয়ে যারা সচেতন এবং দেশ রিফর্মে যারা এগিয়ে আসছেন, তো তাদের জন্য আমরা মূলত এই অনুষ্ঠানটি করছি, প্রতিদিন সংবাদপত্র নিয়ে আমাদের আলোচনা বিশ্লেষণ। তো আমরা প্রতিদিনই আসলে এই অনুষ্ঠানটি করতে চাই, বিভিন্ন কারণে আসলে হয়ে উঠছে না, তারপর আমরা চেষ্টা করব প্রতিদিনই এই অনুষ্ঠানটি করার। এবং আমরা এই ছাড়াও বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক নিউজের বিশ্লেষণ সহ আমরা এই অনুষ্ঠানটি চালিয়ে যাব আমাদের নিউজ চ্যানেল বাংলাদেশ এবং বিশ্বের সংবাদ। এই নিউজ চ্যানেলটি আপনারা ইউটিউবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমাদের একটি নিউজ পেজ রয়েছে বাংলাদেশ এবং বিশ্ব সংবাদ ফেসবুক, আপনারা এটি অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন, সেটি আমরা আশা করি। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।